করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায়। কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় 3.5-4 মাস পরে, এবং 4 মাস পর থেকে আমরা এই কেসটা পার্সিউ করি, তাও আরো 3 মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে। এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে। আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসব। তো কি পরিস্থিতির মধ্যে তারা গত 7 মাস কাটিয়েছে আর কি ঘটনাটা ঘটেছে, আমি খালি একবার অসিত দাকে বলবো আর গৌতম ভাইকে বলবো, তারা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা তাদের কথা শুনুন। অসিত দা, আপনি বলুন আগে। দীর্ঘ 7 মাস বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি, এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে, কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ির তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সব কিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই। আর এই যে বাড়িতে ফিরে বাড়ি বউ বাচ্চা এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি। কিন্তু এর চেয়ে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই। তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং তিনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকব। ইনি বলুক, তারপর আপনি প্রশ্ন করবেন। গৌতম ভাই, তুমি বলো। হ্যালো, আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম। ওখানে যায় জবরদস্তি করে আমাদেরকে জেলে পাঠায় দেয়। তো তারপর জেলে পাঠায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারছি না, তো সোমবারটা অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে। সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে। তো আর আমি একজন বিজেপির কর্মীও ছিলাম, সে হিসাবেও আমার কাজটা হয়নি। এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে, ওখানে যায় কোনো কাজই হয়নি। আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে, ও আপনি বের হয়ে চলে আসবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর কি বলছিল সুকান্ত মজুমদার তোমাকে? সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। তারপরে ও বলছিল আপনি জেল থেকে ছেড়ে দিবে মেয়াদ শেষ হয়ে গেলে। তারপর আমি দেখলাম তিন মাস পার হয়ে গেল। তারপর 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার কোনো খোঁজ খবর নাই। তারপরে 3 মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে। গোপেন সরকার ফের অমরেশদার কাছে ফোন টোন করে, এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। আমি ছিলাম 2019-এ ছিলাম। হ্যাঁ, আমরা তো বিজেপির থেকে কোনো সাহায্য পাইনি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সব কিছু দিয়েছে বাড়িতে। প্লাস বিজেপির থেকে কোনো দিন আমার বাড়িতে যায়ওনি, বা আমার সম্পর্কে কোনো দিন আলাপ আলোচনাও করেনি, কোনো খাবার খাদ্যও দেয়নি এই পর্যন্ত। দেখুন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আক্রান্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং অন্যদিকে এই পরিযায়ী শ্রমিক তারা জানাচ্ছিলেন, গৌতম কর্মকার তিনি যেরকম জানাচ্ছিলেন তার স্ত্রী পর্যন্ত গিয়েছিলেন সুকান্ত মজুমদারের কাছে, অর্থাৎ তিনি 2019-এ বিজেপি কর্মী ছিলেন, কোনো সাহায্য করেনি। 3 মাস পেরিয়ে যাওয়ার পরও বিজেপির তরফ থেকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি। খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় বন্দোবস্ত এবং তারা বেঁচে রয়েছেন সবটাই তৃণমূলের বদান্যতায়। এবং একইভাবে আরও এক পরিযায়ী শ্রমিক তিনিও স্বীকার করলেন তৃণমূলের কাছে কৃতজ্ঞ থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন, তাদের সঙ্গে কথা বলেছেন পরিবারের সঙ্গে এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরিযায়ী শ্রমিকের পরিবার। কথা হচ্ছে এই মুহূর্তে, আরও একবার দেখাবো সেই ছবি। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে দীর্ঘ কয়েক মাস তারা আটকে ছিল, তারপর তাদেরকে জেল খাটতে হয়েছে। এই বিগত 3 থেকে 4টে মাসে তারা কি দুরবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছেন, কেউ কোনো খোঁজ নেয়নি বলে অভিযোগ তুলল আক্রান্ত শ্রমিক পরিবার। তারা এসে আমার সাথে দেখা করে, আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান, আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসব। তো কি পরিস্থিতির মধ্যে তারা গত 7 মাস কাটিয়েছে আর কি ঘটনাটা ঘটেছে, আমি খালি একবার অসিতদাকে বলবো আর গৌতম ভাইকে বলবো, তারা আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা তাদের কথা শুনুন। অসিতদা, আপনি বলুন আগে। দীর্ঘ 7 মাস বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি। আর যে কি খেয়েছে বাড়িতে এই 7 মাস, কি করেছে কি নিয়েছে, সেই এই উপভোগটা তো বাড়ির তারা কষ্ট করেছে। কিন্তু এই যে 7 মাস ধরে যে জেল খাটলাম, জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সব কিছু, এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না জীবনে। এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ। কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই। আর এই যে বাড়িতে ফিরে বাড়ি বউ বাচ্চা এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে, নিজেও হাসি পাচ্ছি, কিন্তু এর চেয়ে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই। তার জন্য আমি এই কতদিন ধরে কাজ করছেন আপনারা? 20 বছর। আজকে 2026 সাল হলে 2005-6 সাল থেকে। তাহলে যারা 20 বছর ধরে বাইরে কাজ করছে, একটা সমস্যার মুখে পড়েছে, তার পরিবারের যাকে ধরেছে তার স্ত্রী আমার কাছে এসে সাহায্য চাইছে, আমার এতটুকু দায়বদ্ধতা নেই আমি ফোন করে দেবেন্দ্র ফাডনাবিসকে না পারি তার সরকারের কাউকে বা মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাউকে বা কোনো সাংসদ হোক, বিধায়ক হোক, বিজেপির রাজ্য সভাপতি হোক, কাউকে একটা ফোন করে বলবো যে এদেরকে ভুলবশত বাংলাদেশি বলে আখ্যায়িত করে আপনারা জেলে ঢুকিয়েছেন, এটা অন্যায়, ওদের ছাড়ার ব্যবস্থা করুন, জেল থেকে বার করার ব্যবস্থা করুন? এটুকু করবে না? আমরা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা আইনি সহায়তা করে দুজনকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছি। এখানে তৃণমূল বিজেপি কিসের? রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করেন। তো 4টে মানুষের সমস্যার কথা যদি আমি শুনতে পাই, আমি তার পাশে দাঁড়াবো না? কালকে আমি বীরভূমে গেছি। বীরভূমে গিয়ে আপনারা সোনালী খাতুনের গল্প সবাই শুনেছেন। গর্ভবতী একজন মহিলা, মানে প্রেগনেন্সির আর্লি স্টেজ, তাকে বলছে পিঠে এমন মার মেরেছে দিল্লি পুলিশ। সে কালকে আমার কাছে মানে কাঁদো কাঁদো অবস্থায় যেভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন, গা শিউড়ে ওঠার মতো। বলছে আমার একটাই দোষ, অপরাধ, আমি বাংলায় কথা বলেছি। আমি এদের বলছি যে আমার বাবা মার নাম রয়েছে 2002-এর ভোটার তালিকায়, তাও আমাকে বলছে বাংলাদেশি। আমি বলে আপনি বললেন না দিল্লি পুলিশকে? বলে যত বলছি তত মারছে। দিল্লি পুলিশ ঠেলে দিচ্ছে বিএসএফ এর কাছে, নিয়ে বিএসএফ আরো মারছে।
নিয়ে বিএসএফ জোর জবরদস্তি আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দিল। জঙ্গলের রাতের পর রাত জঙ্গলে কাটিয়েছি। অন্তঃসত্ত্বা একজন মহিলা গর্ভবতী অবস্থায়, ওই অবস্থায় নদী পেরিয়েছি, জঙ্গলে রাতের পর রাত কাটিয়েছি, সাহায্য করার কেউ ছিল না। তারপর কোনো মতে ঢাকায় গিয়ে পৌঁছাই তো ঢাকার পুলিশ আমাদের অ্যারেস্ট করে। আমরা খবর পেয়ে আইনি সহযোগিতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয়, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে টেক আপ করি। সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে কেন্দ্র সরকার আনতে বাধ্য হয়েছে। এখনো তার স্বামী বাংলাদেশে আছে। তাদের অপরাধ কি? বাংলায় কথা বলেছে। 3 দিন আগে আপনারা শুনেছেন মুর্শিদাবাদের একটা ছেলে সুতির জুয়েল রানা, উড়িষ্যায় তাকে পিটিয়ে মারা হয়েছে। তার অপরাধ কি? বাংলায় কথা বলেছে, বাড়ি তার সুতিতে। এরকম একাধিক ঘটনা। গত 6-8 মাসে যে মাইগ্রেন্ট লেবারদের জন্য যে উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, সেখানে প্রায় 1200 কমপ্লেন রেজিস্টার হয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ। বাংলায় জিততে না পেরে গরিব মানুষকে অত্যাচার, তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া, এমনকি প্রবীণ বয়োজ্যেষ্ঠদের 60 বছর, 65 বছর, 70 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করার জন্য হিয়ারিং নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কালকেও একটা ঘটনা আপনারা দেখেছেন, নৈহাটিতে জেটিয়া বলে একটা জায়গায়, সেখানে 62 বছরের একজন মহিলা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মারা গেছে। আজকেও মালদা একজন বিএলও মারা গেছে। প্রায় 2 মাসে 65 জনের উপর মারা গেছে। এদের মৃত্যুর দায় কার? কেন বাংলার প্রতি এত রাগ, অবজ্ঞা? আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই? আপনার দায়িত্ব নেই? আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম। আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো। আমরা করে দেখাই, তারপর সুযোগ চাই। আজকে যেভাবে বিভাজনের রাজনীতি, বৈষম্যের রাজনীতি, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে অশান্ত করা হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য নিয়ম আলাদা। পরিযায়ী শ্রমিক যারা আছে, বিহারের সময় তাদের কাউকে ডেকে পাঠানো হয়নি। বাংলার পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে। কেন? একই যাত্রায় পৃথক ফল কেন? পৃথক আইন তো হতে পারে না। বিহার দেশের মধ্যে, বাংলাও দেশের মধ্যে। বিহারে যে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে, বাংলাতেও সে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে। যারা আজকে, আপনি ধরুন এই 65 জন মারা গেছে, আপনারা সাংবাদিক বন্ধুরা খোঁজ নিন না কজনের কাছে বিজেপির কোনো প্রতিনিধি দল গেছে, সাহায্যের হাত বাড়িয়েছে। একবার গিয়ে জিজ্ঞেস করেছে যে বাড়িতে দুমুঠো ভাত আছে কিনা, বাড়িতে যারা আছে তারা দুবেলা খেয়েছে কিনা, বাড়ির মাথায় ছাদ হয়েছে কিনা? বাংলার প্রায় 30 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। এরা বাংলার উন্নয়ন করবে? আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়েনি। 2018-19 সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস, তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। এই যে রাস্তাঘাট হয়েছে, জিজ্ঞেস করুন না কে করেছে। তারা তো বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব। কি করেছে? এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায়, ক পয়সা নিয়ে এসছে? একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য?
আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গায় মানুষের থেকে কাটছে। উত্তর দিনাজপুরে একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে। আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে, কুমারগঞ্জের বাসিন্দা, বলে এমনভাবে ওরা ভয় দেখিয়েছে, তার পরিবারের, তার স্ত্রী, তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না। কিসের এত ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন? মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? সুকান্ত মজুমদার আপনাদের বলেছ প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই? তার মানে তো তাই। প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই, মানে বুথ সভাপতি হলে করবো, নাহলে করবো না। বুথ সভাপতি কজন? 2000 বুথ? কত বুথ বিপ্লবদা বালুরঘাট লোকসভায়? 1343। তার মানে 1343টা বুথ সভাপতি। এই 1343 জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা, কর্তব্য নেই সাংসদ হিসেবে? এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি? যে এদেরকে যে 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো, এদের দোষটা কি, অপরাধটা কি? বাংলায় কথা বলেছে। 1 হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে 7 দিন থাকতে পারবে? এইটুকু জায়গার মধ্যে বলছে ঘুমাও, ওখানেই খাও, 2 করে দিনে শুকনো রুটি, 1 বাটি ডাল আর একটা পচা সবজি, এইভাবে 7 মাস কাটিয়েছে। সুকান্ত মজুমদার তো ফ্যাশন শোয়ে হাঁটেন। গত বছর ছবি দেখছিলাম, আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শোয়ে হাঁটার জন্য র্যাম্পে। আপনি, আপনার রিপোর্ট কার্ড কোথায়? 11 বছর আপনাদের সরকার ক্ষমতায়, আপনি দক্ষিণ দিনাজপুরের জন্য ক পয়সা এনেছেন? আপনি কটা মানুষের মাথার উপর ছাদ দিয়েছেন? কটা মানুষের 100 দিনের টাকা যে বন্ধ হয়েছে তা নিয়ে প্রশ্ন করেছেন? কটা গ্রামে বাড়তি রাস্তা করেছেন? কটা আলাদা প্রকল্প দিল্লি থেকে নিয়ে আসতে পেরেছেন এই জেলার জন্য, এই মাটির জন্য? তা তালিকা প্রকাশ করুন। খালি বড় বড় ভাষণবাজি করলে তো হবে না। এই করব, তাই করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ বাপান্ত, আমার বাপ বাপান্ত, সে করুন। আপনারা যত আমাদের গালাগালি দেবেন, মানুষের আশীর্বাদ তত বাড়বে। কিন্তু তৃণমূলকে গালিগালাজ করতে গিয়ে, তৃণমূলের বাপ বাপান্ত করতে গিয়ে সাধারণ মানুষগুলোকে ছোট করেন কেন? অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। মানে দেশের সব থেকে বড় অর্থনীতিবিদ, দেশের জন্য যে নোবেল প্রাইজ নিয়ে এসছে, এরা হচ্ছে ঘুষপেটিয়া। দীপক অধিকারী দেব বিজেপির চোখে ঘুষপেটিয়া, অমর্ত্য সেন বিজেপির চোখে ঘুষপেটিয়া, মোহাম্মদ শামি যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছে, বিজেপির চোখে ঘুষপেটিয়া। আর বিজেপির সাংসদ বলছে অনন্ত মহারাজ যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানি। আমি বলছি না। যে অনন্ত মহারাজকে বিজেপির বিধায়করা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই অনন্ত মহারাজ বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী বাংলাদেশি আর পাকিস্তানি। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলছে যে আমরা বর্ডার সুরক্ষিত করব, আর বিজেপির এমপি জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশ আর ভারতের মধ্যে বর্ডার থাকবে না, সব এক করে দেবো। আরে কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে? সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করুন, বিশ্বাস করবো কার কথায়? অনন্ত মহারাজ না অমিত শাহ, নরেন্দ্র মোদী না জগন্নাথ সরকার?
আপনি না শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু না দিলীপ ঘোষ? আগে জিজ্ঞেস করুন, আগে নিজেদের মধ্যে দ্বন্দ্ব মেটান। একটা শোকজ লেটার গেছে অনন্ত মহারাজের কাছে, জগন্নাথ সরকারের কাছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যা বলছে সেটাকে কন্ট্রাডিক্ট করছে বিজেপির লোকসভার এমপি। দেশের প্রধানমন্ত্রী যা বলছেন সেটাকে কন্ট্রাডিক্ট করছে দেশে বিজেপির রাজ্যসভা মেম্বার। তো এদেরকে কি শোকজ করা হয়েছে? বিজেপি যদি বাংলা বিরোধী না হয়, আগে তো সুকান্ত মজুমদারকে শোকজ করা উচিত, যে বিনা কারণে এই দুজনকে 7 মাস, 7 মাস ফেরাবে কে? সুকান্ত মজুমদার ফেরাবে? বিজেপি ফেরাবে? কোনো দোষ করলো কেউ, আইনের পথে চলবে, কারোর কিছু বলার নেই। দোষটা কি? আমি বাংলায় কথা বলি, এরা বাংলায় কথা বললে যদি 7 মাস জেলে থাকলে সুকান্ত মজুমদার কেন থাকবে না? কেন থাকবে না? আপনারা দিল্লি গেলে হিন্দিতে কথা বলেন, এখানে কিসে কথা বলেন? এদের কাজ তো খালি দিল্লির কাছে নাম্বার বাড়ানো, দিল্লির কৃতদাসত্ব, চাটুকারিতা আর তল্পিবাহকতা করা, এছাড়া তো আর কোনো কাজ নেই। দিল্লি বলে দেবে তারপর করব, দিল্লি আদেশ দেবে তারপর করব, দিল্লির নেতাদের পা চাটবো। মানুষের পা চাটা শেখো আগে। মানুষ চেয়েছে বলে তোমাদের দিল্লির নেতারা কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, কেউ প্রতিরক্ষা মন্ত্রী হয়েছে। মানুষ যেদিনকে চাইবে না এই দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে, মানুষের 10 সেকেন্ড লাগবে না। আমি আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করব, এই কথাগুলো মানুষের কাছে উপস্থাপিত করুন, সঠিক খবরটা মানুষের কাছে যাতে পৌঁছায়। আজকে এরা বলে যে বাংলায় ঘুষপেটিয়া ঢুকেছে। যে কটা রাজ্যে এসআইআর চলছে সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। নির্বাচন কমিশন সহ বিজেপি নেতাদের ক্ষমা চাওয়া উচিত কান ধরে বাংলার মানুষের কাছে। চাইবে না? সব থেকে বেশি ডিলিশন হয়েছে গুজরাট আর উত্তরপ্রদেশ, তাহলে সব থেকে বেশি ঘুষপেটিয়া কোথায়? যারা বলতো 1 কোটি রোহিঙ্গা আছে বাংলায়, তালিকা কোথায়? যে 58 লক্ষ নাম বাদ গেছে তাদের মধ্যে কজন বাংলাদেশি, কজন রোহিঙ্গা, তালিকা প্রকাশ করতে পেরেছে? আমরা তো দাবি তুলেছি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের কাছে, তালিকা কোথায়? জিজ্ঞেস করুন এই প্রশ্নগুলো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, অমিত শাহ। দেশের প্রধানমন্ত্রী তো 11 বছর ধরে সাংবাদিকদের সামনেই আসেন, আমি ছেড়ে দিলাম। বাকি যারা আসে জিজ্ঞেস করুন যে মানুষের পাশে দাঁড়িয়ে আপনি কি করেছেন, কটা মানুষকে জল দিয়েছেন, কল দিয়েছেন, রাস্তা দিয়েছেন। হিন্দু মুসলমানের বিভাজন। আপনার বাড়ির যদি কেউ অসুস্থ হয়, রাত্রি 2টার সময় যদি অ্যাম্বুলেন্স ডাকতে যান, জিজ্ঞেস করবেন চালকটা হিন্দু না মুসলমান? ঠাকুর ঘরে যে মালা দেন, যার থেকে মালা কেনেন তাকে তার ধর্ম জিজ্ঞেস করেন? যার বাগানে মালা হয়েছে, ফুল হয়েছে, তার ধর্ম জিজ্ঞেস করেন? যেই প্যান্ডেলে স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখেন, বড় বড় ভাষণবাজি করেন, সেই মঞ্চটাকে বেঁধেছে হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? যে কাপড় পরছেন সেই কাপড়টাকে বানিয়েছে, থানটাকে কেটেছে, হিন্দু না মুসলমান জিজ্ঞেস করেন? যেটা খাচ্ছেন সেই কৃষকের ধর্ম কি, ভাতটাকে তৈরি করেছে, চালটাকে ফলিয়েছে, জিজ্ঞেস করেন তার ধর্ম কি হিন্দু না মুসলমান? তখন তো জাতে মাতাল তালে ঠিক। সুটবুট পরে ফ্যাশন শোতে র্যাম্প ওয়াক করে হিন্দু মুসলমান ঘুষপেটিয়া কো নিকাল দেঙ্গে। আপনারা প্রাক্তন হতে চলেছেন। মানুষের ভালোবাসা তো কোনোদিন পাননি। মানুষকে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত, নিপীড়িত করে রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা আপনারা তো দেখেছেন। বলছে সুকান্ত মজুমদার একটা ফোন করবে টাকা চলে আসবে, তাহলে ফোন করছো না কেন? হাইকোর্ট বলে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে, তারপরও 100 দিনের কাজ চালু হচ্ছে না। আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে, তাহলে তৃণমূল দুর্নীতি করেছে তো হাইকোর্ট অর্ডার দিচ্ছে কেন? তোরাই তো কথায় কথায় বলিস হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্টে হেরে 100 দিনের টাকা চালু হচ্ছে না কেন? আবাসের টাকা কেন আটকে রেখেছে?
এদের লজ্জা নেই, এর থেকে কিছু আশা করাও যায় না। সুতরাং কিছু বলার নেই বলে এখন প্রাক্তন, তার স্ত্রী আমার কাছে এসছিল, আমাকে বলেনি, এখন তাদের উপর চাপিয়ে দিচ্ছে। আরে গেছিল তো, আপনি জানবেন না, আপনার ব্যর্থতা। আপনি যদি এলাকার খবর না রাখেন, আপনার ব্যর্থতা। তাহলে আপনি বালুরঘাটে থাকেন কখন? আপনি অর্ধেক সময় দিল্লি আর কলকাতা, কদিন থাকেন এখানে? এদের থেকে যত কম আশা করা যায় ততই ভালো। ठीक है, थैंक यू। बोल दिया इसमें, आप नया क्या बोलना है? দেখুন, আমরা তো, আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে সবসময় চাইবো যে 6টার মধ্যে 6টা সিটি আমাদের দল জিতুক। এবং গণতন্ত্রে এটাই রীতিনীতি, যে কোনো দল, রাজনৈতিক দল মানুষের কাছে যাবে, তাদের কথা বলবে। মানুষ কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে, সেটা মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত। আমি বালুরঘাট হোক বা কুশমন্ডি হোক বা গঙ্গারামপুর হোক বা তপন হোক বা হরিরামপুর হোক, আমি প্রত্যেকটা আসনই জেতার জন্য লড়ব। আমরা মানুষের কাছে যাব। আমাদের সরকার 15 বছরে যা কাজ করেছে ইতিমধ্যেই আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি, আমাদের প্রতিনিধি দল যাচ্ছে। এবং বিস্তারিত খতিয়ান হিসেবে আমাদের তালিকা তৈরি করে, যে বিগত 15 বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করেছি, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে, সেগুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী। মানুষ তো 2019-এও বিজেপিকে জিতিয়েছে, 2024-এও বিজেপিকে জিতিয়েছে। মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে, এই যে ডবল ইঞ্জিন সরকারের কথা বলে, তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদি কি পেয়েছে বালুরঘাট, আগে বুঝতে হবে। সুকান্ত মজুমদার কবার বালুরঘাটের হয়ে, বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রিসভার কাউকে কি কোনো চিঠি লিখেছে? যদি লিখে থাকে তাহলে প্রকাশ করুন। আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিকভাবে বলুন কোথায় কি টাকা এসছে, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে। কিন্তু মানুষকে ঠিক করতে হবে যে মানুষ বিজেপিকে এই যে দিয়েছে, তার ফলস্বরূপ মানুষ কি পেয়েছে? বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবরদস্তি জেলে ঢুকিয়ে দেওয়া। তো বিজেপিকে ভোট দিলে আপনার কপালে কি? জেল। আর তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে। আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তাঘাট, জল, কল, আলো, বাড়ি, 100 দিনের কাজ, আমরা তো কোনো সাহায্য পাইনি গত 5-6 বছরে। পুরোটাই তো আপনারা দেখুন যে সুকান্ত মজুমদার যে কথাগুলো বা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো পূরণ করতে পেরেছে কিনা। যদি মনে করেন পূরণ করেছে, তাহলে আপনারা বিজেপিকে ভোট দেবেন। আর যদি মনে করেন না, ব্যর্থ হয়েছে, তৃণমূলকে একটা সুযোগ দেওয়া উচিত, তাহলে 6-0 করে তৃণমূলের হাত শক্তিশালী করবেন। তারপর উন্নয়ন তৃণমূলের থেকে বুঝে নেবেন। নইলে আপনি আবার 29-এ সুযোগ পাবেন, আবার 31-এ সুযোগ পাবেন, আবার 28-এর পঞ্চায়েত হবে। এবং এখানেই থাকবেন, এখানেই থাকবেন, আমরা ব্যবস্থা করব। জিতি হারি অপ্রাসঙ্গিক। আমরা জেতাকে কেন্দ্র করে রাজনীতি করি না। আমরা এখানে জিতিনি, তাহলে এই দুজন বোম্বেতেই ওখানেই থাকতো জেলে, ফিরিয়ে আনতাম না। জেতাহারা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। যদি জেতাহারা রাজনীতি করে, যেখানে দাঁড়িয়ে আছেন, এই বিধানসভাটার নাম তপন, তৃণমূল হেরেছে, রাস্তাটা করেছে তৃণমূল, এটা মাথায় রাখবেন। মতুয়াকে তাদের বোঝাতে হবে। তার কারণ মতুয়া ভাইয়েরা জানে, তাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর মিথ্যে কথা বলে বিজেপি যেভাবে ব্যবহার করেছে, এবং মতুয়া বিজেপির বিধায়ক এমপিরাই তারাই বলছে যে 2 লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক। বিজেপি বিধায়ক বলছে 1 লক্ষ মতুয়ার নাম বাদ গেলে যাক। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী মতুয়াদের তথাকথিত প্রতিনিধি শান্তনু ঠাকুর বলছে 5 লক্ষ নাম বাদ গেলে যাক, 1 লক্ষ নাম বাদ গেলে যাক। তা শুভেন্দু অধিকারীকে বলুন আগে বিজেপির নেতা মন্ত্রীদের বোঝাতে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। আর মতুয়া ভাইয়েরা জানে যে 2019, 2021, 2022, 2023, 2024, 2025, 2026, ওই 6 বছর ধরে এক ক্যাসেট বাজিয়ে আসছে, নাগরিকত্ব, নাগরিকত্ব, নাগরিকত্ব। একটা জিনিস যেটা বোঝা উচিত, সাংবাদিকরা তো কেউ প্রশ্ন করেন না বিজেপি কোনো নেতাদের,
এই যে এসআইআর নিয়ে এত কিছু চলছে, যদি ভোটার অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রী কি করে বৈধ হয়?